বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির পঞ্চম পর্ব। যাও বলে মানুষকে তাড়ানো যায়, চিন্তাকে তাড়ানো যায় না। তাড়ানো যায় না মানসিক দ্বন্দ্বকে। সত্যবতীকে যাও বলে ঘর থেকে সরিয়ে দিলেন রামকালী, কিন্তু মন থেকে সরাতে পারছেন না সহসা উদ্বেলিত হয়ে ওঠা এই চিন্তাটাকে, তাড়াতে পারছেন না এই দ্বন্দ্বটাকে। তাহলে কি ঠিক করিনি? তবে কি ভুল করলাম? চিন্তার এই দ্বন্দ্ব রামকালীকেই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ঘর থেকে চণ্ডীমণ্ডপে, চণ্ডীমণ্ডপ থেকে বারবাড়ির উঠোনে, সেখান থেকে বাগান বরাবর, কি জানি কেন একেবারে চাটুজ্জে পুকুরের ধারে। পুকুরের ধারে ধারে পায়চারি করতে থাকেন রামকালী। দীর্ঘায়ত শরীর সামনের দিকে ঈষৎ ঝোঁকা, দুই হাত পিঠের দিকে জোর করা, চলনে মন্থরতা। রামকালীর এ ভঙ্গিটা লোকের প্রায় অপরিচিত। দৈবাৎ কখনো কোনো জটিল রোগের রোগীর মরণবাচন অবস্থায় চিন্তিত রামকালী এইভাবে পায়চারি করেন। আয়ুর্বেদ শাস্ত্রের পুঁথি নেড়ে ঔষধ নির্বাচন করেন না রামকালী, এইভাবে বেরিয়ে বেরিয়েই মনে মনে করেন। হয়তোবা পুঁথির পৃষ্ঠাগুলো মুখস্থ বলেই সেগুলো আর না নাড়লেও চলে, শুধু ভেবে দেখলেই চলে। কিন্তু সে তো দৈবাৎ। ঔষধ নির্বাচনের জন্য চিন্তার সময় বেশি নিতে হয় না কুবরের চাটুজ্জেকে। রোগীর চেহারা দেখলেই মুহূর্তের রোগ এবং তার নিরাকরণ ব্যবস্থা দুইই তার অনুভূতির বাতায়নে এসে দাঁড়ায়। তাই চিন্তিত মূর্তিটা তার কদাচিৎ দেখতে পাওয়া যায়। ঋজু দীর্ঘ দেহ, শাল গাছের মতো সোজা সতেজ, দুই হাত বুকের ওপর আড়াআড়ি করে রাখা, প্রশস্ত কপাল, খড়গনাশা আর দৃঢ়নিবদ্ধ ওষ্ঠাধরের ঈষৎ বঙ্কিম রেখায় আত্মপ্রত্যয়ের সুস্পষ্ট ছাপ। এই চেহারাই রামকালীর পরিচিত চেহারা। কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটেছে। আজ রামকালীর মুখের রেখায় আত্মজিজ্ঞাসার তীক্ষ্ণতা। তবে কি ভুল করলাম? তবে কি ঠিক করিনি? তবে কি আরো বিবেচনা করা উচিত ছিল? কিন্তু সময় কোথায় ছিল? বারবার ভাবতে চেষ্টা করেন রামকালী। কিন্তু তিনি কি বুদ্ধিভ্রংশ হয়েছেন? তাই একটা অবোধ শিশুর এলোমেলো কথার উপর এতটা মূল্য আরোপ করে এতখানি বিচলিত হচ্ছেন। কি আছে এত বিচলিত হবার? সত্যিই তো ত্রিভুবনে সতীন কি কারো হয় না? অসংখ্যই তো হচ্ছে। বরং নিঃস্বপত্নী স্বামী সুখ কটা মেয়ের ভাগ্যে জোটে, সেটাই আঙুল গুনে বলতে হয়। কিন্তু এ চিন্তা দাঁড়াচ্ছে না। চেষ্টা করে আনা যুক্তি ভেসে যাচ্ছে হৃদয় তরঙ্গের ওঠা পড়ায়। কিছুতেই উড়িয়ে দিতে পারছেন না এক ফোঁটা একটা মেয়ের কথাগুলোকে। বহুবিধ গুণের সমাবেশে উজ্জ্বল বর্ণাঢ্য চরিত্র রামকালীর, পুরুষের আদর্শ স্থল। তবু যে চরিত্রের গাঁথনিতে একটু বুঝি খুঁত আছে। মানুষকে মানুষের মর্যাদা দেবার শিক্ষা তার আছে। শিক্ষা আছে বয়োজ্যেষ্ঠকে সম্মান সমীহ করার। কিন্তু সমগ্র মেয়ে মানুষ জাতটার প্রতি নেই তেমন সম্ভ্রমবোধ, নেই সম্যক মূল্যবোধ। যে জাতটার ভূমিকা হচ্ছে শুধু ভাত সেদ্ধ করবার, ছেলে ঠ্যাঙাবার, পাড়া বেড়াবার, পরচর্চা করবার, কোদল করে অকথ্য অশ্রাব্য গালিগালাজ করবার, দুঃখে কেঁদে মাটি ভেজাবার আর শোকে উন্মাদ হয়ে বুক চাপড়াবার, তাদের প্রতি প্রচ্ছন্ন একটা অবজ্ঞা ছাড়া আর কিছু আসে না রামকালীর। অবশ্য আচারে আচরণে ধরা পড়ে না। ধরা পড়ে না হয়তো নিজের কাছে, তবু অবজ্ঞাটা মিথ্যা নয়। কিন্তু সম্প্রতি খুদে একটা মেয়ে যেন মাঝে মাঝে তাকে ভাবিয়ে তুলছে, চমকে দিচ্ছে, বিচলিত করছে। মেয়ে মানুষ সম্পর্কে আর একটু বিবেচনাশীল হওয়া উচিত কিনা
এ প্রশ্নের সৃষ্টি করছে। আকাশে সন্ধ্যা নামেনি, কিন্তু তাল নারকেলের সারি ঘেরা পুকুরের কোলে কোলে সন্ধ্যার ছায়া। এই প্রায়ান্ধকার পথটুকুতে পায়চারি করতে করতে সহসা রামকালীর চোখের দৃষ্টি ঈগলের মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। কে ঘাটের পৈঠে একেবারে শেষ ধাপে অমন করে বসে? কেউ কই, এতক্ষণ তো ছিল না। কখন এলো? কোন পথ দিয়েই বা এলো? আর কেনই বা এলো এমন ভরা ভরা সন্ধ্যায় একা? এ সময় ঘাটে পথে এমন একা মেয়েরা কদাচিৎ আসে, অবশ্য মোক্ষদা বাদে। কিন্তু দূর থেকে কে তা ঠিক বুঝতে না পারলেও মোক্ষদা যে নয় সে বুঝতে পারলেন রামকালী। তবে কে? অভূতপূর্ব একটা ভয়ের অনুভূতিতে বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল। রামকালীর পক্ষে এ অনুভূতি নিতান্তই নতুন। অন্ধকার দ্রুত গাঢ় হয়ে আসছে, দৃষ্টিকে তীক্ষ্ণতর করেও ফল হচ্ছে না, অথচ এর চেয়ে কাছাকাছি গিয়ে ভালো করে নিরীক্ষণ করবার মতো অসঙ্গত কাজও রামকালীর পক্ষে সম্ভব নয়। কিন্তু একেবারে অগ্রাহ্য করাই বা চলে কি করে? সন্দেহ যে ঘনীভূত হচ্ছে। এ আর কেউ নয়, নির্ঘাত রাসুর বউ। কিন্তু সত্য কি করল? সত্যবতী পাহারা দেওয়ার নির্দেশটা পালন করল কই? দিব্যি বড়সড় একটা কলসি ওর সঙ্গে রয়েছে মনে হচ্ছে। যারা সাঁতার জানে তাদের পক্ষে জলে ডুবে মরতে কলসিটা নাকি সহায়ক। আর ছেলে মানুষ একটা মেয়ে যদি ওই কলসিটা গলায় বেঁধে। চিন্তার ধারা ওই একটা দুশ্চিন্তার শিলাপাথরকে ঘিরেই পাক খেতে থাকে। কিছুতেই মনে আসে না অসময়ে জলের প্রয়োজনেও কলসি নিয়ে পুকুরে আসতে পারে লোকে। তবে এটা ঠিক, জল ভরবার তাগিদ কিছু দেখা যাচ্ছে না ওর ভঙ্গিতে। কলসির কানাটা ধরে চুপচাপ বসে থাকাকে কি তাগিদ বলে? না, জলের জন্যে অন্য কেউ নয়, এ নির্ঘাত রাসুর বউ। মরবার সংকল্প নিয়ে ভরা সন্ধ্যায় একা পুকুরে এসেছে, তবু চট করে বুঝি সব শেষ করে দিতে পারছে না। শেষবারের মতো পৃথিবীর রূপ, রস, শব্দ, স্পর্শের দিকে তাকিয়ে নিতে চাইছে। শুধুই কি তাই? তাকিয়ে নিয়ে নিঃশ্বাস ফেলে ভাবছে না কি করে, কার জন্যে তাকে এই শোভা সম্পদ, এই সুখ ভোগ থেকে বঞ্চিত হতে হলো। হঠাৎ চোখ দুটি জ্বালা করে এলো রামকালীর। এই জ্বালা করাকে রামকালী চেনেন না। এ অনুভূতি সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ আকস্মিক। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো চলবে না, এক্ষুনি একটা বিহিত করতে হবে, নিবৃত করতে হবে মেয়েটাকে। অথচ উপায় বা কি? রামকালী তো আর মেয়ে ঘাটে নেমে হাত ধরে তুলে আনতে পারেন না ওকে সদুপদেশ দিয়ে এই সর্বনাশা সংকল্প থেকে ফেরাতে। ডাকবেনই বা কি বলে, কোন নামে? রামকালী যে শ্বশুর, অথচ এখান থেকে সরে গিয়ে কোনো মেয়ে মানুষকে ডেকে নিয়ে আসবার চিন্তাটাও মন সায় দিচ্ছে না। যদি ইত্যবসরে আরে স্থির চিত্রটা চঞ্চল হয়ে উঠল যে। কলসিটা জলে ডুবিয়ে জল কাটছে যে মেয়েটা। ঈগল দৃষ্টি ছুরির ফলার মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। নিজের অজ্ঞাতসারেই মেয়ে ঘাটের দিকে এগিয়ে যান রামকালী। এমন সংকট মুহূর্তে ন্যায় অন্যায়, উচিত অনুচিত, নিয়ম অনিয়ম মানা চলে না। আর একটু ইতস্তত করলেই বুঝি ঘটে যাবে সেই সাংঘাতিক কাণ্ডটা। দ্রুত পদে একেবারে ঘাটের কাছে গিয়ে দাঁড়ালেন রামকালী। প্রায় আর্তনাদের মতো চিৎকার করে উঠলেন, কে ওখানে? সন্ধেবেলা জলের ধারে কে? রামকালী আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন তার চিৎকারের ফলটা কি দাঁড়ালো। ওই যে সাদা কাপড়ের অংশটুকু দেখা যাচ্ছিল এতক্ষণ, সেটা কি এই আকস্মিক ডাকের আঘাতে সহসা নিশ্চিহ্ন হয়ে গেল? যেটুকু দ্বিধা ছিল সেটুকু আর রইল না। ওই তো বসে রয়েছে জলের মধ্যে পায়ের পাতা ডুবিয়ে।
জীবন আর মৃত্যুর মধ্যে ব্যবধান শুধু একটি লহমার, একটি ডুবের। তারপরই তো ওর সব দুঃখের অবসান, সব জ্বালার শান্তি। ওইখানেই তো ওর হাতে রয়েছে সব ভয় জয় করবার শক্তি। তবে আর রামকালীর শাসনকে ভয় করতে যাবে কোন দুঃখে? সাদা কাপড়টা দেখা যাচ্ছে এখনো, একটু যেন নড়ছে। রুদ্ধশ্বাস বক্ষে অপেক্ষা করতে থাকেন রামকালী। অথচ এই বিমূঢ়ের ভূমিকায় অভিনয় করা ছাড়া ঠিক এই মুহূর্তে আর কি করার আছে রামকালীর? যতক্ষণ না সত্যি মরণের প্রশ্ন আসছে, ততক্ষণ বাঁচানোর ভূমিকা আসবে কি করে? জলে পড়ার আগে জল থেকে তুলতে যাওয়ার উপায় কোথা? যতই ভয় পেয়ে থাকুন রামকালী, এমন কাণ্ডজ্ঞান হারাননি যে শুধু ঘাটের কাছে বসে থাকা মেয়েটাকে হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসবেন মেয়েটা মরতে যাচ্ছে ভেবে। কি করবেন তবে? সাদা রংটা এখনো নিশ্চিহ্ন হয়ে যায়নি, এখনো কিছু করা যাবে। সহসা আত্মস্থ হয়ে উঠলেন রামকালী। সহসাই যেন ফিরে পেলেন নিজেকে। কি আশ্চর্য! কেন বৃথা আতঙ্কিত হচ্ছেন তিনি? এক্ষুনি তেমন হাঁক পারলেই তো অঞ্চলের 10-20টা লোক ছুটে আসবে। তখন আর চিন্তাটা কি? নিজের ওপর আস্থা হারাচ্ছিলেন কেন? অতএব হাঁক পারলেন। তেমনি ধারাই হাঁক বটে। মৃত্যুপথবর্তিনীও যাতে ভয়ে গুড়গুড়িয়ে ওঠে। জলদ গম্ভীর স্বরে অভ্যস্ত আদেশের ভঙ্গিতেই হাঁক পারলেন রামকালী। যে হও জল থেকে উঠে এসো, আমি বলছি উঠে এসো। ভরা সন্ধ্যায় জলের ধারে থাকবার দরকার নেই। আমিটার উপর বিশেষ একটু জোর দিলেন। না, হিসেবের ভুল হয়নি রামকালীর। কাজ হলো। এই ভরাট ভারী আদেশের সুরে কাজ হলো। কলসিটা ভরে নিয়ে তাড়াতাড়ি উঠে এলো মেয়েটা এক গলা ঘোমটা টেনে। সাদা রংটার গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারলেন রামকালী ঘাটের সিঁড়ি দিয়ে উঠে আসছে ও। আর একবার চিন্তা করলেন রামকালী, পাশ কাটিয়ে চলে যাবেন নাকি নির্বুদ্ধি মেয়েটাকে একটু সদুপদেশ দিয়ে দেবেন। সাধারণত শ্বশুর বউ সম্পর্কে কথা কোয়ার কথা ভাবাই যায় না, কিন্তু চিকিৎসক হিসেবে রামকালীর কিছুটা ছাড়পত্র আছে। বাড়ির বউ ঝির অসুখ বিসুখ করলে মোক্ষদা কি দিনতারিণী রামকালীকে খবর দিয়ে ডেকে নিয়ে যান এবং তাদের মাধ্যমে হলেও পরোক্ষে অনেক সময় রোগিণীকে উদ্দেশ্য করে কথা বলতে হয় রামকালীকে। যথা ঠান্ডা না লাগানো বা কুপথ্য না করার নির্দেশ। তেমন বাড়াবাড়ি না হলে অবশ্য রোগী দেখার প্রশ্ন ওঠে না, লক্ষণ শুনেই ঔষধ নির্বাচন করে দেন। কিন্তু বাড়াবাড়ির ক্ষেত্রে বলতে হয় বই কি, অবশ্য যথাসাধ্য দূরত্ব ও সম্ভ্রম বজায় রেখেই বলেন। পুত্রবধূ অথবা ভাতৃবধূ সম্পর্কীয়াদের আপনি ভিন্ন তুমি বলেন না কখনো রামকালী। বিধি একেবারে লঙ্ঘন করলেন না রামকালী, তবু কিছুটা করলেন। পাশ কাটিয়ে চলে না গিয়ে একটা গলা খাকারি দিয়ে বলে উঠলেন, এ সময় এরকম একা ঘাটে কেন? আর এরকম আসবেন না, আমি নিষেধ করছি। আর একবার আমিটার ওপর জোর দিলেন রামকালী। সম্মুখবর্তিনী অবশ্য কাষ্ঠপুত্তলিকাবৎ। রামকালীর সামনে দিয়ে হেঁটে চলে যাবে এমন ক্ষমতা অবশ্য থাকবার কথাও নয়। রামকালী কথা শেষ করলেন। বাড়িতে শুভ কাজ হচ্ছে, মন ভালো করতে হয়, এমন তো হয়েই থাকে। দ্রুত পদক্ষেপে এবার চলে গেলেন রামকালী। রামকালী চলে গেলেও কাঠের পুতুলখানা আরও কিছুক্ষণ কাঠ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কি ঘটনা ঘটে গেল যেন বুঝতেই পারে না। কি হলো? এটা কি করে সম্ভব হলো? এমন তো হয়েই থাকে, মানে কি? উনি কি তাহলে সব জেনেছেন? জেনেও ক্ষমা করে গেলেন? মাথা ঠান্ডা রেখে সদুপদেশ দিয়ে গেলেন মন ভালো করতে। সত্যি কি তবে উনি দেবতা?
দেবতা ভেবেও বুকের কাঁপুনি আর কমতে চায় না শঙ্করীর। হ্যাঁ, শঙ্করী, রাসুর বউ সারদা নয়, কাশীশ্বরীর বিধবা নাথ বউ শঙ্করী। চিরদিন পিত্রালয়বাসিনী কাশীশ্বরীর একটা মেয়ে সন্তান, তাও মরেছিল অকালে। মা মরা দত্তুরটাকে বুকে করে 1 বছরেরটি থেকে 18 বছরেরটি করে তুলে সাধ করে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছিলেন কাশীশ্বরী। কিন্তু এমন রাক্ষসী বউ যে বছর ঘুরল না, দিরাগমন হল না। তা বাপের বাড়িতেই ছিল এ যাবৎ, কিন্তু এমনি কপালমন্দ শঙ্করীর যে মা বাপকেও খেয়ে বসল। ছিল কাকা, সে এই সেদিন ভাইজিকে ঘাড়ে করে বয়ে দিয়ে গেছে চাটুজ্যেদের এই সদাব্রতর সংসারে। না দিয়েই বা করবে কি? শুধুই তো ভাত কাপড় জোগানো নয়, নজরে রাখে কে? শ্বশুরকুলে থাকলে তবু সহজেই দাবে থাকবে, আর কপাল যার মন্দ তার পক্ষে শ্বশুরবাড়ির উঠোন ঝাঁট দিয়েও একবেলা 1 মুঠো ভাত খেয়ে পড়ে থাকা মান্যের। বাপ কাকার ভাত হলো অপমান্যের ভাত। এই সব বুঝিয়ে বাঝিয়ে কাকা সেই যে ছেড়ে দিয়ে গেছে, ব্যাস বছর কাবার হতে চলল উদ্দেশ্য নেই। অথচ এখানে শঙ্করীর উঠতে বসতে খোটা খেতে হচ্ছে চাল চলনের অভব্যতায়। 19 বছরের আগুনের খাপড়া এতখানি বয়স অবধি বাপের ঘরে কাটিয়েছে, তাকে বিশ্বাসই বাকি। বিধবার আচার আচরণই তো শেখেনি ভালো করে, নইলে বামুনের বিধবা এটুকু জানে না যে রাতে চাল ভাজার সঙ্গে শশা খেতে হলে আলাদা পাত্রে নিতে হয়, 1 পাত্রে রাখলে ফলার হয়। এমনকি কামড়ে কামড়েও তো খেতে নেই, আলগোছের টুকরো করে মুখের মধ্যে ছুঁড়ে দিয়ে তবে চাল ভাজার সঙ্গে খাওয়া চলে। তা নয়, দিব্যি একদিন শশা কেটে চাল ভাজার পাশে নিয়ে খেতে বসেছেন। যাই ভাগ্যিস মোক্ষদার চোখে পড়ে গেল, তাই না জাত ধর্ম রক্ষে। কিন্তু সেই একটাই নয়, পদে পদে অনাচার ধরা পড়ে শঙ্করীর, আর প্রতি পদে উপর মহলে সন্দেহ ঘনীভূত হয় এ মেয়ের রীত চরিত্রের ভালো কিনা। তার রামকালের এত তথ্য জানবার কথা নয়। কবে কোন দিন কোন অনাথা অবিরা চাটুজ্যেদের সংসারে ভর্তি হচ্ছে সে কথা মনে রাখার অবকাশ কোথায় তার। কাজে কাজেই রাসুর বউয়ের প্রশ্ন নিয়েই চিন্তাকে প্রবাহিত করেছেন। তাছাড়া পুকুরের উঁচু পাড় থেকে ঠিক ঠাহরও হয়নি সাদা ওই বস্ত্রখণ্ডটুকুর কিনারায় একটু রঙের রেখা আছে কি নেই। কিন্তু না, সারদা মরতে আসেনি। সত্যবতী পিতৃ আদেশের সঙ্গে সঙ্গেই তাকে কড়া পাহারায় রাখতে শুরু করেছে। আর পাহারা না দিলেও মরা এত সোজা নয়। মরব বলেছে বলেই যে সত্যি সদ্য আগত সতীনের হাতে স্বামী পুত্র 2 তুলে দিয়ে পুকুরের তলায় আশ্রয় খুঁজতে যাবে সে, তা নয়। জ্বালা নিয়েই বেঁচে থাকতে হবে তাকে, অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে খাবার ব্রত নিয়ে। মরতে এসেছিল শঙ্করী, মরতে এসেছিল তবু মরতে পারছিল না। বসে বসে ভাবছিল মরণের দশা যখন ঘটেছে তার, তখন মৃত্যু ছাড়া পথ নেই। কিন্তু কোন মৃত্যুটা শ্রেয়? এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ সুধাময় পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, না সমাজ সংস্কার সম্ভ্রম সভ্যতা মান মর্যাদার রাজ্য থেকে বিলুপ্ত হয়ে যাওয়া? শেষের মৃত্যুটা যেন প্রতিনিয়ত কি এক দুর্বার আকর্ষণে টেনে নিয়ে যেতে চাইছে শঙ্করীকে। কিন্তু শঙ্করী তো জানে সেখানে অনন্ত নরক। তাই না যে পৃথিবী সকুরণ মিনতির দৃষ্টি মেলে তাকিয়ে আছে ভোরের সূর্য আর সন্ধ্যার মাধুরীর মধ্যে, তার কাছ থেকেই বিদায় নিতে এসেছিল শঙ্করী। কিন্তু পারল কই? শুধুই কি মামা ঠাকুরের দুর্লঙ্ঘ আদেশ? ঘাটের পৈঠাগুলোই কি তাকে দুর্লঙ্ঘ বাঁধনে বেঁধে রাখেনি? তবে কি শঙ্করীর মৃত্যু বিধাতার অভিপ্রেত নয়? তাই দেবতার মূর্তিতে উনি এসে দাঁড়ালেন মৃত্যুর পথ রোধ করে। হঠাৎ এমনও মনে হলো শঙ্করীর, সত্যি মামা ঠাকুর তো, নাকি কোনো দেবতার ছল?
ঠাকুর দেবতারা মানুষের ছদ্মবেশে এসে মানুষকে ভুল ঠিক বুঝিয়ে দিয়ে যান, অভয় দিয়ে যান, এমন তো কত শোনা যায়। বাড়ি ফিরে শঙ্করী যদি কোনো প্রকারে টের পায় রামকালী এখন কোথায় রয়েছেন, তা হলেই সন্দেহভঞ্জন হয়। ভাবতে ভাবতে ক্রমশ শঙ্করীর এমন ধারণায় গড়ে উঠতে থাকে, নিশ্চয়ই খোঁজ নিলে দেখা যাবে মামা ঠাকুর এখন এ গ্রামেই নেই, রোগী দেখতে দূরান্তরে গেছেন। নিশ্চয়ই এ কোনো দেবতার ছল, নইলে সত্যিই তো মামা ঠাকুর এমন ঘুলঘুলি সন্ধে মেঘঘাটের কিনারায় ঘুরবেনই বা কেন? আর সেই হাঁক পাড়াটা, সেটাই কি ঠিক মামা ঠাকুরের কণ্ঠস্বর? মাঝে মাঝে তো ভেতর বাড়িতে আসেন মামা ঠাকুর, কথাবার্তাও কন মার সঙ্গে, খুড়ির সঙ্গে, পিসিদের সঙ্গে। কই গলার শব্দে এতটা চড়া সুর শোনা যায় না তো। মৃদু গম্ভীর ভারী ভরাট গলা, আর কথাগুলিও দৃঢ় গম্ভীর। এ মামা ঠাকুরকে দেখলে পুণ্যি হয়। বড় মামা ঠাকুরের মতো নয় ইনি। বড় মামা ঠাকুরকে দেখলে ভক্তি ছেদ্দা ছুটে পালায়। কিন্তু কথা হচ্ছে দেবতার ছদ্মবেশ সম্বন্ধে একেবারে নিঃসংশয় হবার উপায়টা কি? কোথায় মেয়ে মহল আর কোথায় পুরুষ মহল? চাটুজ্যেদের এই শতখানেক সদস্য সম্বলিত সংসারে স্ত্রীরাই সহজে স্বামীদের তত্ত্ব পান না, তা আর কেউ। অবশ্যই পুরুষের তত্ত্ববার্তা নেবার প্রয়োজনটাই বা কি মেয়েদের? দুজনের জীবনযাত্রার ধারা তো সম্পূর্ণ বিপরীতমুখী। পুরুষদের কর্মধারার চেহারা যেমন মেয়েদের অজানা, সেদিকে উঁকি মারবার সাহস মেয়েদের নেই, তেমনি পুরুষের নেই অবকাশ মেয়েদের কর্মকাণ্ডের দিকে অবহেলার দৃষ্টিটুকুও নিক্ষেপ করবার। একই ভিটে বাস করলেও উভয়ে ভিন্ন আকাশের তারা। তবু মনে হতে লাগলো শঙ্করীর, কোনো উপায়ে একবার খোঁজ করা যায় না মামা ঠাকুর বাড়িতে আছেন কিনা? থাকলে কি অবস্থায় আছেন? এইমাত্র ফিরলেন না অনেকক্ষণ থেকে বসে আছেন? আহা, মামা ঠাকুরের সঙ্গে যদি কথা কইতে পারা যেত, তাহলে বোধ করি ভগবানকে দেখতে পাওয়ার আশাটা মিটত শঙ্করীর। তা ওকে ভগবানের সঙ্গে তুলনা করবে না তো করবে কি শঙ্করী? এত ক্ষমা আর কোন মানুষের মধ্যে সম্ভব? এত করুণা আর কার প্রাণে আছে? শঙ্করীর মর্মকথা জানতে পারলে ত্রিজগতের কেউ কি অমন দয়া, অমন সহানুভূতি দিয়ে কথা বলতে পারত? না, তারা মাথা মুড়িয়ে মাথায় ঘোল ঢেলে গায়ের বার করে দিত শঙ্করীকে, আর পিছনে ঘৃণার হাততালি দিতে দিতে বলতো, ছি 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 ছি, গলায় দড়ি! তুই না হিন্দুর মেয়ে, তুই না বামুনের ঘরের বিধবা? আচ্ছা, কিন্তু হঠাৎ যেন সর্বশরীর কাটা দিয়ে ওঠে শঙ্করীর। মামা ঠাকুর টের পেলেন কি করে? কে বলবে, কে জানে? তাও যদি বা কোনো প্রকারে সন্ধান পেয়ে থাকেন, যদি সেই পরম শত্রুটাই এসে কোনো ছলে ভয়ে ডরে ফাঁস করে দিয়ে গিয়ে থাকে, শঙ্করী যে আজ এই সন্ধ্যায় ডুবে মরবার সংকল্প নিয়ে ঘাটে এসেছিল, এ কথা জানতে পারলেন কি করে তিনি? মাত্র আজই তো দণ্ড কয়েক আগে সংকল্পটা স্থির করেছে শঙ্করী। অনেক ভেবে, অনেক নিঃশ্বাস ফেলে, অনেক চোখের জলে মাটি ভিজিয়ে। বিয়ে বাড়ি, শাশুড়ি দিদি শাশুড়ির দল বাড়িতে কাজে ব্যস্ত। কে কোথায় কি করছে না করছে কেউ লক্ষ্য করবে না। আজই ঠিক উপযুক্ত সময়। তাছাড়া আসছে কাল বাড়িতে যজ্ঞী, আত্মকুটুম্বর ভিড় লাগবে বাড়িতে। কে জানে কোন ছুতোয় কে শঙ্করীর রীতিনীতির ব্যাখ্যা না করবে, শঙ্করীর চাল চলনের নিন্দে করবে, ঢি ঢি পড়ে যাবে বাড়িতে। না না, মরতেই যদি হয় আজকেই হচ্ছে তার শ্রেষ্ঠ সময়। এইসব 7-17 ভাবনার বোঝা মাথায় করে ঘাটে এসেছিল শঙ্করী, জীবনের সমস্ত বোঝা নামিয়ে দেবার জন্য। আবার গায়ে কাটা দিয়ে উঠল শঙ্করীর। কিন্তু বিধাতা নিষেধ করলেন।
মরণের দরজা থেকে জীবনের রাজ্যে ফিরিয়ে আনলেন শঙ্করীকে। তবে আর দ্বিধা কেন? শঙ্করী বিধবা হলেও ওর আনা জল নিরামিষ ঘরে চলে না। ও অনাচারে, ওর অদীক্ষিত শরীর। জলের কলসিটাকে তাই মাঝের দালানে এনে বসালো শঙ্করী। ছেলেপুলেদের খাওয়ার দরকারে লাগবে। কলসি নামানোর শব্দে কোথা থেকে যেন এসে হাজির হলো সত্যবতী। এসেই এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বলল, সর্বনাশ করেছ কাটোয়ার বউ, তোমার নামে ঢিঢিক্কার পড়ে গেছে। বাড়িতে অনেক বউ, কাজেই আশেপাশের বউদের তাদের বাপের বাড়ির দেশের নাম ধরে অমুক বউ তমুক বউ বলতে হয়। তাছাড়া শঙ্করী নবাগতা, ওর আর পর্যায়ক্রমে মেজ সেজ দিয়ে নামকরণ হয়নি। বুকটা ধরাস করে উঠল শঙ্করী। কিসের সর্বনাশ? তবে কি সব ধরা পড়ে গেছে? ঘরের কোণে রাখা মাটির প্রদীপের আলোয় মুখের রং গরম দেখা গেল না, শুধু গলার স্বরটা শোনা গেল, কাঁপা কাঁপা, ঝাপসা ঝাপসা। কিসের সর্বনাশ রাঙা ঠাকুরজি? আজ না তোমার লক্ষ্মীর ঘরে সন্ধে দেবার পালা ছিল? লক্ষ্মীর ঘরে সন্ধে দেখানোর পালা? ও, শুধু এই? বুকের পাথরটা নেমে গেল শঙ্করীর। হালকা হলো বুক। হোক এটা ভয়ানক মারাত্মক একটা অপরাধ, তার জন্য যত কঠিন শাস্তি হোক মাথা পেতে নেবে শঙ্করী। অবশ্য এই দরদের ধিক্কারে চোখে জল এসে গিয়েছিল তার। সত্য গলাটা আরো একটু খাটো করে বলে, আর তাও বলি কাটোয়ার বউ, এই ভর সন্ধে পর্যন্ত ঘাটে থাকার তোমার দরকারটাই বা কি ছিল? সাপ খোপ আছে, আনাচে কানাচে কুলোক আছে। দিদিমা খুব রাগ করেছিলেন বুঝি? রাগ রাগ হলে তো কিছুই না, হচ্ছিল গিয়ে তোমার ব্যাগখানা। আর সত্যিও বলি কাটোয়ার বউ, তোমারই বা এত বুকের পাটা কেন? ভর সন্ধেবেলা একা ঘাটে গিয়ে যুগ যুগান্তর কাটিয়ে আসা কেন? আবার আজই সন্ধে দেখানোর পালা। ঠাকমারা তো তোমায় পাশ পেরে কাটতে চাইছিল। তাই কাটো না ভাই তোমরা আমায়, তাহলে তোমরাও বাঁচো, আমারও মনস্কামনা সিদ্ধি হয়। ও মা, তোমার আবার কিসের মনস্কামনা? তুমি আবার বড় বউয়ের মতো বল ধরছ কেন? বড় বউও যে এতক্ষণ আমায় বলছিল, আমায় একটু বিষ এনে দাও ঠাকুরজি, খাই। তোমার দাদার হাতের সুতো খোলার আগেই যেন আমার মরণ হয়, সে দৃশ্য দেখতে না হয়। সত্যি বলতে কি, সারদার সঙ্গে শঙ্করীর এখনো তেমন ভাব হয়নি। প্রথম তো বয়সের ব্যবধান, তাছাড়া সারদা ছিল স্বামী সোহাগিনী নবপুত্রবতী, আর শঙ্করী ছাই ফেলার ভাঙা কুলো। আরও একটা কথা, দুজনের এলাকা আলাদা। শঙ্করী থাকতে হয় বিধবা মহলে, তাদের হাতে হাতে মুখে মুখে ফাই ফরমাস খাটতে। সারদা সধবা মহলের জীব, খাওয়া শোয়া বসা সব কিছুর মধ্যে আকাশ মাটির পার্থক্য। কিন্তু আপাতত সারদা অনেকটা নেমে পড়েছে, এখন শঙ্করীও তাকে করুণা করতে পারে, তাই করে শঙ্করী। দরদের সুরে বলে, তা বলতে পারে বটে আবাগী। বলি, সে নয় বলতে পারল, তোমার কি হলো? তোমার অকস্মাৎ কিসের জ্বালা উতলে উঠল? আমার পোড়া কপালে তো সর্বদাই জ্বালা ঠাকুরজি। আহা, কপাল তো আর তোমার আজ পড়েনি গো। ঠাকমারা তো সেই কথাই বলছিল, স্বামীকে তো কোন জন্মে ভুলে মেরে দিয়েছে, তবে আবার তোমার সদাই মনোচাটন কিসের? কিসের চিন্তা করো রাত দিন? মরণের, ও ছাড়া আমার আর চিন্তা নেই। তা ভালো, সব মেয়ে মানুষের মুখে দেখি এক রা, মরবো, মরছি, মরণ হয়তো বাঁচি, এ তো আচ্ছা ফ্যাশন। শঙ্করী আর এ কথার উত্তর দেয় না, বসে বসে হাঁপাতে থাকে। আসুক ঝড়, আসুক বজ্রপাত, আসুক বজ্রাঘাত, এখানে বসে বসেই মাথা পেতে নেবে সে। উঠে গিয়ে পায়ে হেঁটে ঝড়ের মুখে পড়বার শক্তি নেই। তা একটু বসে থাকতে থাকতেই ঝড় এলো, কিংবা শুধু ঝড়ই নয়,
বৃষ্টি বজ্রাঘাতও তার সঙ্গী হয়েছে। শঙ্করী ফিরেছে শুনে খোঁজ করতে এসেছেন কাশীশ্বরী আর মোক্ষদা। পিছনে দর্শকের ভূমিকা নিয়ে ভুবনেশ্বরী, রামকালীর স্ত্রী। অপরাধটা হচ্ছে লক্ষ্মীর ঘরে যথাসময়ে প্রদীপ না দেওয়ার, কিন্তু শাস্তির আশঙ্কায় সমস্ত শরীর কণ্টকিত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে শঙ্করীর মনের পটে যে ছবি ভেসে উঠল সেটা লক্ষ্মীর ঘট অথবা গৃহদেবতার পটগুলির নয়। নিজের যে অপরাধের শাস্তির আশঙ্কাটা সমস্ত দেহ মন শিথিল করে দিল শঙ্করীর, সে অপরাধের সঙ্গে এ বাড়ির এমনকি এ গ্রামেরও কোনো সম্পর্ক নেই। অপরাধের জায়গাটা হচ্ছে শঙ্করীর বাপের বাড়ির আমবাগান। সময়টা গা ঝিমঝিমে ভর দুপুর। নতুন ফাল্গুনের থেকে থেকে ঝিরিঝিরি আর থেকে থেকে দমকা বাতাস বইছে, আর নতুন গুটি বাঁধা আম গাছগুলো সে বাতাসে যেন মাতলামির খেলা জুটেছে। কিছু কিছু গাছ কিন্তু খানিকটা পিছিয়ে আছে, তাদের এখনো বোল ঝরে আম ধরেনি। পাতার ফাঁকে ফাঁকে মঞ্জরির সমারোহ। নির্জন দুপুরে সেই বাগানে শঙ্করী আর নগেন। নগেনের হাতের মধ্যে শঙ্করীর হাত, আলগা করে এলিয়ে পড়ে থাকা নয়, হাতখানা বজ্র মুষ্টিতে ধরে রেখেছে নগেন, পাছে শঙ্করী পালিয়ে যায়। যতক্ষণ না নগেনের বক্তব্যটা সম্পূর্ণ শেষ হবে ততক্ষণ শঙ্করীর ছাড়ার নেই। অনেক দিন ধরে অনেক ছোটখাটো কথা, অনেক ইশারা ইঙ্গিতের দূত মারফত নিজের বক্তব্য জানিয়েছে নগেন শঙ্করীকে। অনেক করুণ দৃষ্টি, অনেক চোরাহাসির সওগাতে। আজ বোধ করি একেবারে হেস্তনেস্ত করতে যায় সে, কিন্তু নগেন কি শঙ্করীকে গায়ের জোরে এই নির্জন আমবাগানে টেনে এনেছিল, মুখে কাপড় বেঁধে, পাঁজা কোলা করে? না, তা তো নয়। সহায় সম্বলহীন ছেলেটার এত সাহস কোথায়? মাসির বাড়ির অন্ন খেয়ে খেয়ে তো মানুষ। শঙ্করীর কাকি নগেনের মাসি। মা মরা বোনপোকে কাছে এনে মানুষ করেছেন কাকি নিজের ছেলে মেয়েদের সঙ্গে, যে সংসারে শঙ্করীও বেড়ে উঠেছে। মাঝখানে শুধু একটা বিয়ের ব্যাপার, কিন্তু সে আর কদিনের? অষ্টমঙ্গলাতেই তো তার সমাপ্তি। একই বাড়িতে বাস করেছে দুজনে, ভাই বোনের মতো। অথচ আশ্চর্য, মনোভাবটা কিছুতেই কেন ভাই বোনের মতো তৈরি হলো না? কেন ছোট্টবেলা থেকে শঙ্করীর নিজের খুড়তুতো দাদারা শঙ্করীর চুলের মুঠি ধরেছে আর পান থেকে চুন খসলে খিঁচিয়েছে, আর নগেন কেনই বা বরাবর সেই দুঃখ যন্ত্রণায় স্নেহের প্রলেপ লাগিয়েছে, অত্যাচারীদের প্রতি কটূক্তি করেছে? পৃথিবীতে কি জন্যে কি হয় শঙ্করীর বোধের বাইরে। বোধের জগৎটা ওর নেহাতি সীমাবদ্ধ। নইলে 18 বছরের বিধবা মেয়ের পক্ষে ভরা ভর দুপুরে আমবাগানে এসে একটা ব্যাটা ছেলের সঙ্গে কথা কোয়া যে কতদূর গর্হিত সে বোধ থাকা উচিত ছিল বই কি একটা 18 বছরের মেয়ের। কিন্তু সত্যিই কি এতটুকু বোধ ছিল না শঙ্করীর? 24 ঘন্টা কাকির দাঁতের পিছুনিতে সে বোধ জন্মায়নি? বাগানে এসেছিল কি শঙ্করী নির্ভয়ে নিশ্চিন্তে? না, অবোধ হলেও এতটা অবোধ নয় শঙ্করী। এসেছিল বুকের মধ্যে ভয়ের বাসা নিয়েই। সকালে যখন নগেন এ আবেদন জানিয়েছে তখন থেকেই বুকের মধ্যে ঢেকির পার পড়ছে তার। সকল কাজে ভুলচুক হয়েছে, তবু এসেছে। তবু কি ভাগ্যিস আজ আর রান্নাঘরের ভারটা ঘাড়ে নেই। কাল শ্বশুর বাড়ি চলে যাবে, বলতে গেলে জন্মের শোধই চলে যাবে। এই মমতায় গৃহকর্ত্রী শঙ্করীকে হেসেলের দায়িত্ব থেকে ছুটি দিয়েছেন। আর যখন শঙ্করী নিতান্ত বিনীত মূর্তিতে নিতান্ত কাচুমাচু মুখে আবেদন জানিয়েছে, বকুল ফুলের বাড়ি একবার যাব কাকিমা, তখন না করতে পারেননি তিনি। বাগানে এসেই প্রথম এই ছলনার খবর শুনে হেসে উঠেছিল নগেন। বলেছিল, তা গুরুজনের সঙ্গে মিছে কথা কয়েছিস ভেবে অত মন মরা হচ্ছিস কেন? ধরে নে না, আমিও তোর একটা বকুল ফুল। কিন্তু এখন আর নগেনের মুখে হাসি নেই।
এখন নগেনের অন্য ভাব, এখন কেমন রুক্ষ, হিংস্র, উদ্ভ্রান্ত মতন। এখন বজ্রমুষ্টিতে শঙ্করীর হাত ধরে টেনে নিয়ে যেতে চায় ভিন্ন আরেক জগতে। পালিয়ে গিয়ে অন্য অনেক দূরের আরেক গায়ে চলে যাই না, সেখানে কে চিনবে আমাদের? বলবো আমরা স্বামী স্ত্রী, আগুন লেগে ঘর বাড়ি ক্ষেত খামার সব পুড়ে গেছে, তাই মনের আক্ষেপে দেশ ভুঁই ছেড়ে চলে এসেছি। অমন পাপ কথা বললে যে জীব খসে যাবে নগেন দাদা, নরকেও ঠাঁই হবে না আমাদের, উচ্চারণ করে শঙ্করী। কিন্তু সে উচ্চারণে কোথাও কোনো জোর প্রকাশ পায় না। পাপের আশঙ্কায় আগে থেকেই কি জীব শিথিল হয়ে এলো শঙ্করীর? পাপ কিসের? তোর ওই বেটা কি বেয়ে স্বামীর ঘর করেছিস তুই? জন্ম জন্মান্তর থেকে তুই আর আমি পতি পত্নী, বুঝলি? তাই ওই একটা উটকো স্বামী সইল না তোর। নইলে এতদিন তুই কোথায় থাকতিস আর আমি কোথায় থাকতাম? তুই মন ঠিক কর শঙ্করী, দোহাই তোর। এ কথা কানে শুনলেও যে অনন্ত নরক নগেন দাদা। তাই যদি হয়, নরকেই যদি যেতে হয়, তোকে তো একলা যেতে হবে না, আমাকেও যেতে হবে। তোর জন্য সে ক্লেশও মেনে নিচ্ছি আমি। পৃথিবীর আর সবাই যাক না স্বর্গে, তুই আর আমি নরকেই না হয় থাকবো। এ জন্মটা তো তবু ভালো যাবে। এইটাই কি একটা ন্যায্য কথা হলো? না নগেন দাদা, তোমার পায়ে ধরি, আমায় ছেড়ে দাও। কেউ যদি এই অবস্থায় দেখে ফেলে তাহলে আর আমার ঘরে ঠাঁই হবে না। ভালোই তো। নগেন হাতটা ছেড়ে দেওয়ার পরিবর্তে আরো জোরে চেপে ধরেছিল, বুঝিবা একটু কাছেও টেনেছিল, বলেছিল, ভালোই তো। ঘর থেকে দূর করে দিলে আমাদের সুরাহাই হবে। কলঙ্ক ছড়ালে শ্বশুর বাড়ি থেকেও নেবে না তোকে, তখন দুজনে চলে যাওয়া সোজা হবে, সাপে বর হবে আমাদের। না না নগেন দাদা, হাত ছাড়ো। তোমার মনে এত কুজানলে কখনো এখানে আসতাম না আমি। তুমি বললে একটা কথা আছে। নগেন কখনো যা না করেছে তাই করল, অগ্নিমূর্তি হয়ে খিচিয়ে উঠল। ন্যাকামি করিস নে, জানলে আসতাম না। তোর সঙ্গে আমার কি ভাগবত কথা থাকবে শুনি? আমি বলছি তুই আমার সঙ্গে পালিয়ে চল। কোথায়? যেখানে হোক, অনেক দূরের কোনো গায়ে। সেখানে শুধু তুই আর আমি সুখে সংসার করব। ছোট্ট একখানা মাটির কুঁড়ে, একটু শাক পাতার বাগান, একটা একছিট্টে পুকুর, এর বেশি আর কি চাই আমাদের বল? তা সেটুকু সংস্থান করতে পারবো। পেটে তো একটু বিদ্যে করেছি, কিছু না পারি একখানা পাঠশালা খুলব। কারুর কোনো খ্যাতি নেই তাতে শঙ্করী। বুকের মধ্যেকার সেই ঢেকির পার পড়াটা বন্ধ হয়ে কি এক কাঁপা কাঁপা সুখে মনটা কি দুলে উঠল না শঙ্করীর? চোখ দুটো কি জলে ভরে এলো না? নতুন ফাগুনের সেই থেকে থেকে ঝিরিঝিরি থেকে থেকে দমকা বাতাসের শরীরটা কেমন অবশ অবশ হয়ে আসেনি কি? মনে কি হয়নি সত্যিই তো? তাতে কার কি ক্ষতি? শ্বশুর বাড়ি সে চোখে দেখেনি, একদিনও ঘর করেনি, চেনে না তাদের, জানে না শঙ্করীকে না পেলে কার কি সুখ দুঃখ, কার কি লাভ লোকসান। কাকারা যদি খবর দেয় শঙ্করী বলে যে একটা মেয়ে ছিল তাদের ঘরে, যে নাকি কবরেজ বাড়ির ভাগ্নি বউ ছিল, হঠাৎ ওলাউঠু হয়ে মরে গেছে, সে কত কাঁদবে কবরেজ বাড়ির লোকেরা। আর কাকা খুড়ি মরে গেছে বলে রটিয়ে দিয়ে সমাজের কাছে পার পাবে না? না, বেশিক্ষণ এ চিন্তা মনে স্থান পায়নি। বাতাসটা হঠাৎ বন্ধ হয়ে ভয়ানক যেন গুমোট হয়ে উঠল। চেতনা ফিরে পেল শঙ্করী, বলে উঠল, হিঁদুর ঘরের বিধবাকে বেরিয়ে যাবার কুমন্ত্রণা দিচ্ছ, লজ্জা করে না তোমার? তুমি না আমার ভাইয়ের মতন? না, কখনো না, কখনো ভাইয়ের মতন নয়। সে কথা তুইও ভালো জানিস, আমিও ভালো জানি। চিরকাল মনে মনে আমি তোকে পরিবারের মতন দেখে এসেছি। জেনে শুনে কেন মিছে বাকচাতুরি করছিস? কথা দে, দুপুর রাতে তুই খিড়কি দিয়ে বেরিয়ে এসে এখানে দাঁড়াবি।
আমি আগে থেকে দাঁড়িয়ে থাকব, তারপর জোর পায়ে হেঁটে গা থেকে একবার বেরোতে পারলে কে ধরে। খুঁজতে তো আর পারবে না মাসিমেশো, কিল খেয়ে কিরচুরি করে বসে থাকতে হবে। ও নগেন দাদা, আমার বুকের ভেতরটা কেমন করছে, ছেড়ে দাও আমায়, আমি পারবো না। পারতেই হবে তোকে, যতক্ষণ না তুই মত দিবি ছাড়বো না হাত। দেখুক 5 জনে, সেই আমি চাই। নগেন দাদা, আমি চেঁচিয়ে লোক জড়ো করব, বলবো বাগানে একলা পেয়ে তুমি আমাকে। চেঁচা, জড়ো কর লোক। নগেন দাদা গো, আমাকে বরং মেরে ফেলো। আমি আর কি মারবো তোকে, মেরেই তো ফেলেছে সবাই মিলে। বাপের বাড়িতেই লাথি ঝাঁটা না খেয়ে এক মুঠো ভাত জুটছিল না, মরার ওপর খাড়ার ঘা, এরপর আবার শ্বশুর বাড়ি। সারা জন্মটা শুধু লাথি ঝাঁটা সার। আমি বরং তোকে বাঁচাতে চাই, আদর করে যত্ন করে মাথার মনি করে রাখতে চাই। আমি চাই না তোমার আদর যত্ন, লাথি ঝাঁটাই আমার ভালো। বটে, লাথি ঝাঁটাই তোর ভালো? হ্যাঁ, আদর করে প্রেমালিঙ্গন নয়। মারমুখী হয়ে সহসা শঙ্করীকে সাপটে জড়িয়ে ধরল নগেন। ধরে বলে উঠল, বেশ, সেটাই যাতে আরো ভালো করে খাস তার ব্যবস্থা করছি। এই দিচ্ছি দেগে, তারপর তোর শ্বশুরবাড়ির গায়ে গিয়ে রটাবো ও আমার সঙ্গে মন্দ। কিভাবে যে নগেনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল শঙ্করী, কিভাবে যে একেবারে ঘাটে ডুব দিয়ে বাড়ি গিয়ে বলেছিল বকুল ফুলের বাড়ি যাওয়া হলো না। রাস্তায় যেতে একখানা ছুতো হাড়ি পায়ে ঠেকে গেল বলে একেবারে নিয়ে বাড়ি ফিরতে হলো। আর কি করে যে অসময়ে নিয়ে মাথাটা ভার হয়েছে বলে দিনের বাকি সময়টা শুয়ে কাটালো, সে সব আর ভালো করে মনে পড়ে না শঙ্করীর। শুধু মনে আছে তার প্রবল কান্নার ব্যাপার দেখে কাকা শুদ্ধ মমতা মমতা গলায় সান্ত্বনা দিয়েছিল, কেন কাঁদছিস মা, মেয়ে মানুষকে তো শ্বশুর ঘর করতেই হয়, সেই হচ্ছে চিরকালের জায়গা। তাছাড়া কবরেজ মশাই অতি সজ্জন ব্যক্তি, সংসারে খাওয়া পড়ার কোনো দুঃখ নেই, ভালো থাকবি, সুখে থাকবি। তবু আরও আকুল হয়ে কেঁদেছিল শঙ্করী। অগত্যা খুড়িকে পর্যন্ত বলতে হয়েছিল, আবার আসবি, পালে পাব্বনে আসবি, আমরা কি তোকে পর করে দিচ্ছি? বছর ঘুরে গেল, খুড়ির প্রতিশ্রুতি খুড়ি রাখেনি। নিয়ে যাওয়া তো দূরের কথা, একবার উদ্দেশ পর্যন্ত করেননি। সে গায়ের এক কানাকড়ি খবরও আর সেই অবধি পায়নি শঙ্করী। শুধু অবিরত কাঁটা হয়ে থেকেছে, ওই বুঝি কে বলে। নগেন বলে একটা ছেলে এসে গ্রামে কি রটিয়ে বেড়াচ্ছে শঙ্করীর নামে। ঘাটে পথে বেরিয়ে গাছের পাতা নড়ার শব্দে শিউরে ওঠে শঙ্করী। বাঁশের সরসরানি শুনলে থমকে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সে ভয় কি শুধুই ভয়, নিছক ভয়? তার সঙ্গে ভয়ানক একটা আশাও কি জড়ানো নেই? সর্বদা কি মনে হয় না হঠাৎ কোনো একটা বাঁশবাগানের ধারে কি পুকুর ঘাটের কাছে সেই সর্বনেশে লোকটাকে দেখতে পায় তো আর বাড়ি ফেরে না? কাল শুনেছে বিয়ে উপলক্ষে কাকার বাড়ি থেকে নাকি নেমন্তন্ন নিতে আসবে। কাল থেকে তাই মরে আছে শঙ্করী। কি জানি কি বলবে খুড়ো কি খুড়তুতো ভাইরা এসে। নগেন কি সব বলে বেরিয়েছে? নগেন কি ওখানে আছে এখনো? নগেন কি বেঁচে আছে? হয়তো টের পেয়ে সবাই মেরে ফেলেছে। সেদিন কেন আমবাগানে গিয়েছিল শঙ্করী? আর যে লোকটা তাকে মন্দ পথে টানবার চেষ্টা করেছিল, কেন আজও শঙ্করীর মনকে লক্ষ দড়িদড়া দিয়ে টানছে সে? মরতে গিয়েও কেন মরতে পারে না শঙ্করী? পৃথিবীতে শঙ্করী বলে একটা মেয়ে মানুষ যদি না থাকে, কি এসে যাবে পৃথিবীর? কলঙ্কিত মন নিয়ে ঠাকুর ঘরের কাজ করছে সে, তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। এ মহাপাপের ফল। চিন্তায় বাধা পড়ল। কাশীশ্বরী এসে দাঁড়িয়েছেন, তীব্র কণ্ঠে ডাকছেন, নাথ বউ।